চলুন আজ ডুব দেওয়া যাক এক অসাধারণ রূপান্তরের গল্পে। হ্যাঁ, আমার কাছে সবচেয়ে অবাক লাগে যে জায়গাটা একসময় ভবানী পাঠকের মতো ডাকাতের ভয়ে কুখ্যাত এক দুর্ভেদ্য জঙ্গল ছিল, একদম। সেটাই কিনা কয়েক দশকের মধ্যে ভারতের শিল্প মানচিত্রের কেন্দ্রবিন্দুতে চলে এলো। আর এখন তো শুনছি সেটা নাকি একটা স্মার্ট সিটিতে পরিণত হচ্ছে। ঠিক। আমাদের হাতে থাকা তথ্যগুলো ঘেঁটে দুর্গাপুরের এই অবিশ্বাস্য যাত্রার প্রতিটা বাঁক আমরা খুঁজে বের করব। কিভাবে একটা ড্রিমুচি অরণ্য প্রথমে আধুনিক ভারতের মন্দির হলো আর তারপর আজকের প্রযুক্তিচালিত শহরে রূপান্তরিত হলো। ঠিক তাই। আর এই আলোচনাটা শুধু একটা শহরের উত্থান পতনের ইতিহাস নয়, এটা আসলে স্বাধীন ভারতের নিজেরই বদলে যাওয়ার একটা প্রতিচ্ছবি। এখানে আমরা দেখব স্বাধীনতার পর একটা দেশ কিভাবে শিল্পে স্বনির্ভর হওয়ার স্বপ্ন দেখেছিল। আচ্ছা। আর সময়ের সাথে সাথে সেই স্বপ্ন কিভাবে নিজেকে বদলে নিয়ে একটা ডিজিটাল আর পরিবেশ সচেতন ভবিষ্যতের দিকে এগিয়ে গেছে। দুর্গাপুরের গল্পটা আদতে ভারতের বৃহত্তর যাত্রারই একটা ছোট্ট সংস্করণ। তাহলে শুরু করা যাক একেবারে গোড়া থেকে। দুর্গাপুরের গল্পটা কিন্তু স্টিল প্ল্যান্ট দিয়ে শুরু হয়নি। হ্যাঁ, ঠিক তাই। এর শেকড় আরও অনেক গভীরে। দামোদর নদীর ধারে বীরভানপুরে প্রত্নতাত্ত্বিকরা এমন সব নিদর্শন খুঁজে পেয়েছেন যা খ্রিস্টপূর্ব ৫,০০০ অব্দের। ভাবা যায়। তার যখন সভ্যতা সবে দানা বাঁধছে, সেই প্রস্তর যুগেও এখানে শিকারী সংগ্রাহক মানুষের বাস ছিল। এখানে মজার বিষয় হলো এই প্রাচীন ইতিহাসটা শহরটার শিল্প পরিচয়ের অনেক গভীরে চাপা পড়ে আছে। তাই তো। এটা আমাদের মনে করিয়ে দেয় যে প্রত্যেকটা আধুনিক শহরের কংক্রিটের নিচে একটা করে প্রাচীন সভ্যতার স্তর থাকে। দুর্গাপুরের ইস্পাত কারখানার ওই বিশাল চিমনিগুলোর ছায়ার নিচেই হাজার হাজার বছরের এক ইতিহাস নিঃশব্দে শুয়ে আছে। এরপর তো বহু শতাব্দী ধরে এই এলাকাটা ছিল শাল পলাশের এক গভীর জঙ্গল, যা জঙ্গলমহল নামে পরিচিত। এটা ছিল গোপভূমির অংশ, যা সদ্গোপ রাজারা শাসন করতেন। আর সবচেয়ে রোমাঞ্চকর তথ্য হল এই জঙ্গলই ছিল কিংবদন্তি ডাকাত ভবানী পাঠকের আস্তানা। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের দেবী চৌধুরানী উপন্যাসে যার কথা অমর হয়ে আছে। একদম। এই লোককথা আর সাহিত্যের উল্লেখ একটা জায়গার পরিচয়ের জন্য ভীষণ গুরুত্বপূর্ণ, তাই না? হ্যাঁ, তা তো বটেই। এটা দুর্গাপুরের ভারী শিল্পের পরিচয়ের পাশাপাশি একটা বন্য রোমাঞ্চকর অতীত তুলে ধরে, যা শহরটার চরিত্রে একটা অন্য মাত্রা যোগ করে। ঠিক। একদিকে পরিকল্পিত নগর আর অন্যদিকে এক বেপরোয়া ইতিহাস। এই বৈপরীত্যটাই শহরটাকে আরও আকর্ষণীয় করে তোলে। আর শহরটার দুর্গাপুর নাম হওয়ার গল্পটাও বেশ সাদামাটা। অষ্টাদশ শতকে গোপীনাথ চট্টোপাধ্যায় নামে এক ব্যক্তি বর্ধমানের মহারাজার কাছ থেকে এই জমি লিজ নেন। আচ্ছা। পরে তার বংশধর দুর্গাচরণ চট্টোপাধ্যায় সাগরভাঙা এলাকায় মন্দির আর জনবসতি গড়ে তুলে জায়গাটাকে বাসযোগ্য করে তোলেন। শেষ পর্যন্ত 1855 সালে যখন ইস্ট ইন্ডিয়ান রেলওয়ে কোম্পানি এখানে লাইন পাতল, তখন তার সম্মান জানাতেই স্টেশনটার নাম রাখা হলো দুর্গাপুর। তার শিল্প শহর হওয়ার অনেক আগেই দুর্গাপুরের একটা নিজস্ব পরিচয় তৈরি হয়েছিল, যা একজন ব্যক্তির উদ্যোগের ওপর ভিত্তি করে। এটা শহরটার গোড়াপত্তনের একটা মানবিক দিক তুলে ধরে। হ্যাঁ, যা রাষ্ট্রীয় পরিকল্পনার অনেক আগের ঘটনা। একদম। এখানেই তো আসল নাটকীয় পরিবর্তনটা আসে। 1947-এ দেশ স্বাধীন হল, আর তৎকালীন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী ডক্টর বিধানচন্দ্র রায় এবং প্রধানমন্ত্রী জওহরলাল নেহেরু দুর্গাপুরকে বেছে নিলেন ভারতের শিল্প আত্মনির্ভরতার প্রতীক হিসেবে। নেহেরু তো আবেগের সঙ্গে একে আধুনিক ভারতের মন্দির বলে অভিহিত করেছিলেন। কিন্তু এই মন্দির তৈরির কি কোনো নেতিবাচক দিক ছিল না? পরিবেশ বা স্থানীয় মানুষের ওপর এর কি প্রভাব পড়েছিল? খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। দেখুন, সেই সময়ের প্রেক্ষাপটটা বুঝতে হবে। সদ্য স্বাধীন হওয়া একটা দেশ, যার অর্থনীতি প্রায় শূন্য, খাদ্যের অভাব, দারিদ্র্য, এই সব কিছু থেকে মুক্তির একমাত্র পথ ভাবা হয়েছিল ভারী শিল্পকে। ঠিক। তাই দুর্গাপুর শুধু একটা শহর ছিল না, এটা ছিল একটা জাতীয় স্বপ্নের বাস্তবায়ন। জার্মানির শিল্পাঞ্চল রুরের অনুকরণে একে ভারতের রুর বলা হতো। হ্যাঁ, শুনেছি। কিন্তু হ্যাঁ, এই বিশাল কর্মযজ্ঞের একটা অন্ধকার দিকও ছিল। জঙ্গল সাফ করা হয়েছে, বহু গ্রামের মানুষকে উচ্ছেদ হতে হয়েছে, আর পরিবেশের ওপরের প্রভাব নিয়ে তখন কেউ ভাবার অবস্থায় ছিল না।
উন্নয়ন তখন প্রকৃতির বিরুদ্ধে একটা যুদ্ধ জয়ের সামিল ছিল। এই উন্নয়নেরই প্রথম ধাপ ছিল ১৯৫৫ সালে দুর্গাপুর ব্যারেজ তৈরি করা, যে দামোদর নদকে একসময় দুঃখের নদ বলা হতো তার বিধ্বংসী বন্যাকে নিয়ন্ত্রণ করা হলো। ঠিক। এটা শুধু বন্যাই থামায়নি, নতুন শহর আর শিল্পের জন্য জলের যোগানও নিশ্চিত করেছিল। প্রকৃতিকে নিয়ন্ত্রণ করে সভ্যতার বিকাশ ঘটানো, এটা সেই যুগের উন্নয়নের মূল দর্শন ছিল। দামোদরের মতো একটা খামখেয়ালি বিধ্বংসী নদীকে বশে এনে তাকে উন্নয়নের কাজে লাগানোটা ছিল একটা বিরাট প্রতীকী পদক্ষেপ। আচ্ছা, এটা ছিল নতুন ভারতের আত্মবিশ্বাসের ঘোষণা। ঠিক তাই। এরপর ১৯৫৯ সালে ব্রিটিশদের সহযোগিতায় তৈরি হল দুর্গাপুর ইস্পাত কারখানা বা ডিএসপি, যা আজও শহরের অর্থনীতির শিরোধারা। আর এই বিশাল কারখানা চালানোর জন্য ইঞ্জিনিয়ার আর টেকনিশিয়ান কোথা থেকে আসবে, সেই ভেবেই ঠিক পরের বছর ১৯৬০ সালে প্রতিষ্ঠা করা হলো আরইসি, যা এখন এনআইটি দুর্গাপুর নামে পরিচিত। এখানেই পরিকল্পনার দূরদর্শিতাটা স্পষ্ট হয়। শুধু কারখানা তৈরি নয়, সেই কারখানা চালানোর জন্য দক্ষ মানবসম্পদ তৈরির একটা সম্পূর্ণ ইকোসিস্টেম গড়া হয়েছিল। একদম। শিল্প আর শিক্ষাকে এক সুতো বাঁধার এই মডেলটা সেই সময় নিরিখে খুবই আধুনিক ছিল। শুধু তাই নয়, শহরটার নকশাও ছিল অসাধারণ। ১৯৬০-এর দশকে আমেরিকান স্থপতি জোসেফ অ্যালেনস্টাইন এবং বেঞ্জামিন পোল্ক এর পরিকল্পনা করেন। চওড়া রাস্তা, প্রচুর সবুজ জায়গা, বিভিন্ন সেক্টরে ভাগ করা টাউনশিপ, সব মিলিয়ে দুর্গাপুর হয়ে ওঠে ভারতের হাতে গোনা পরিকল্পিত শহরগুলোর মধ্যে একটা। একদম। এরপর ১৯৬৫ সালে অ্যালয় স্টিলস প্ল্যান্ট বা এএসপি তৈরির মাধ্যমে শিল্পে আরও বৈচিত্র্য আনা হয়। ৬০-এর দশকে যারা প্রথম দুর্গাপুরে এসেছিলেন তাদের কাছে এটা একটা স্বপ্নের মতো ছিল। সারা ভারতে যখন ঘিঞ্জি শহর, অপরিকল্পিত জনবসতি, তখন দুর্গাপুর ছিল এক ঝলক তাজা বাতাস। আধুনিক সুযোগ সুবিধা, পরিষ্কার পরিচ্ছন্ন পরিবেশ, পরিকল্পিত জীবনযাত্রা, এটা ছিল নেহরুর স্বপ্নের ভারতের এক বাস্তব রূপ। দুর্গাপুরকে তো আধুনিক ভারতের মন্দির হিসাবে গড়া হয়েছিল, কিন্তু মন্দিরের ভিত তো সময়ের সাথে নড়বড়ে হতে পারে। বিংশ শতাব্দীর শেষে গিয়ে ঠিক কি এমন ঘটল যে এই ইস্পাত নগরীকে নিজের অস্তিত্ব নিয়ে নতুন করে ভাবতে হয়েছিল? এটাই হলো গল্পের দ্বিতীয় পর্ব, সংকট। যে ভারী শিল্পের উপর ভিত্তি করে শহরটা দাঁড়িয়েছিল, সেই শিল্পেই ঘুণ ধরতে শুরু করে। আচ্ছা। বিশেষ করে মাইনিং অ্যান্ড অ্যালাইড মেশিনারি কর্পোরেশন বা এমএএমসি, যারা দেশের জন্য খনির বিশাল যন্ত্রপাতি তৈরি করত, এবং ভারত অপথ্যালমিক গ্লাস লিমিটেড বা বিওজিএল, যারা চশমার কাচ বানাত, এই রাষ্ট্রায়ত্ত সংস্থাগুলো রুগ্ন হয়ে পড়ে। বিশ্বায়নের ধাক্কা আর পুরনো প্রযুক্তির কারণে তারা প্রতিযোগিতায় টিকে থাকতে পারছিল না। কিন্তু এই কারখানাগুলো বন্ধ হয়ে যাওয়ার প্রভাব তো শুধু অর্থনীতির উপর পড়েনি, তাই না? নিশ্চয়ই হাজার হাজার মানুষের জীবনযাত্রার উপর এর একটা বিরাট প্রভাব পড়েছিল। অবশ্যই, এটা ছিল একটা বিরাট সামাজিক বিপর্যয়। হাজার হাজার কর্মী কাজ হারালেন, তাদের পরিবার অনিশ্চয়তার মধ্যে পড়ল। যে শহরটা একদিন চাকরির স্বপ্ন দেখাত, সেখানেই হতাশা নেমে এলো। একটা মাত্র শিল্পের উপর নির্ভরশীল অর্থনীতির এটাই সবচেয়ে বড় ঝুঁকি। যখন সেই শিল্প ধাক্কা খায়, তখন পুরো শহরটাই তলমাটাল হয়ে যায় একদম। আর এখান থেকেই দুর্গাপুরের ঘুরে দাঁড়ানোর লড়াইটা শুরু হয়। একদম। আর দুর্গাপুর ঠিক সেটাই করে দেখাল। তথ্যগুলো বলছে শহরটা ধীরে ধীরে তার পরিচয় বদলাতে শুরু করে। ভারী শিল্প থেকে সরে এসে সে পূর্ব ভারতের একটা গুরুত্বপূর্ণ শিক্ষা আর চিকিৎসা কেন্দ্রে পরিণত হয়। ঠিক। এনআইটি তো ছিলই, তার পাশাপাশি দ্য মিশন হাসপাতালের মতো আধুনিক চিকিৎসা কেন্দ্র গড়ে ওঠায় শুধু পশ্চিমবঙ্গ নয়, ঝাড়খণ্ড, বিহার থেকেও মানুষ এখানে আসতে শুরু করে। এই পরিবর্তনটা শুধু অর্থনৈতিক নয়, এটা শহরটার মানসিকতারও একটা বদল। যে শহর একদিন উৎপাদনের ওপর গর্ব করত, সে এখন জ্ঞান এবং পরিষেবার ওপর ভিত্তি করে নিজের নতুন পরিচয় তৈরি করছে। মানে বিশ্বায়নের সাথে খাপ খাইয়ে নেওয়া। হ্যাঁ, এটা বিশ্বায়নের সাথে খাপ খাইয়ে নেওয়ার একটা অসাধারণ উদাহরণ, যেখানে পেশি শক্তির চেয়ে মস্তিষ্কের শক্তি বেশি মূল্যবান হয়ে উঠছে। এর সাথে পরিকাঠামোর উন্নয়নও একটা বড় ভূমিকা পালন করেছে। আন্দালে কাজী নজরুল ইসলাম বিমানবন্দর আর ১৯ নম্বর জাতীয় সড়কের সম্প্রসারণ দুর্গাপুরকে দেশের বাকি অংশের সাথে আরও ভালোভাবে জুড়ে দিয়েছে। ঠিক। পণ্য পরিবহন থেকে শুরু করে মানুষের যাতায়াত, সবকিছু অনেক সহজ হয়ে গেছে। অর্থাৎ শহরটি শুধু নিজের ভেতরের কাঠামো বদলায়নি, বরং বাইরের দুনিয়ার সাথে নিজের সংযোগ অনেক বেশি মজবুত করেছে। এই অভিযোজন করার ক্ষমতাটাই দুর্গাপুরের সবচেয়ে বড় শক্তি।
সে সময়ের সাথে নিজেকে বদলে ফেলতে জানে। এবার আসা যাক একেবারে বর্তমান সময়ে। দুর্গাপুর এখন আর শুধু একটা ইস্পাত নগরী নয়, না, এটি একটি স্মার্ট সিটিতে রূপান্তরিত হচ্ছে। কিন্তু এই স্মার্ট সিটি বিষয়টা ঠিক কি? এটা কি শুধুই কিছু প্রযুক্তির ব্যবহার? না না, বিষয়টা তার চেয়েও গভীর। স্মার্ট সিটির মূল ধারণা হল প্রযুক্তিকে ব্যবহার করে নাগরিকদের জীবনযাত্রার মান উন্নত করা আর পৌর পরিষেবাকে আরও কার্যকর করে তোলা। আচ্ছা, ব্যাপারটা বেশ মজার। ধরুন, শহরের ডাস্টবিনগুলোতে সেন্সর লাগানো আছে, যেগুলো ভর্তি হয়ে গেলে নিজে থেকেই কন্ট্রোল রুমে খবর পাঠিয়ে দেয়। বাহ, দেখছি এর জন্য বেশ কিছু নির্দিষ্ট পদক্ষেপ নেওয়া হচ্ছে। যেমন পরিবেশের ক্ষেত্রে শহরটিকে কার্বন নিউট্রাল করার লক্ষ্য নেওয়া হয়েছে। শিল্পাঞ্চলের মধ্যে সাইকেল ট্র্যাক আর সবুজ বলয় তৈরি করা হচ্ছে। এটা ভাবতেই অবাক লাগে যে শহরটা একদিন চিমনি আর ধোঁয়ার জন্য পরিচিত ছিল, সে আজ পরিবেশ নিয়ে এতটা ভাবছে। এটা বিশ্বজুড়ে পরিবর্তনেরই একটা প্রতিচ্ছবি। শিল্পায়ন এখন আর পরিবেশকে বাদ দিয়ে ভাবা যায় না। ঠিক। দুর্গাপুরের মতো একটা ঐতিহ্যবাহী শিল্প শহরের এই উদ্যোগ নেওয়াটা একটা বড় উদাহরণ স্থাপন করে। এটা প্রমাণ করে যে শিল্প আর পরিবেশ একে অপরের শত্রু নয়, বরং সহযোগী হতে পারে। প্রশাসনিক দিকেও গভর্নেন্স, সিসিটিভি নজরদারি আর ওই স্মার্ট বর্জ্য ব্যবস্থাপনার মতো ব্যবস্থা চালু হচ্ছে। হ্যাঁ, আর অর্থনীতির ক্ষেত্রে সফটওয়্যার টেকনোলজি পার্কস অফ ইন্ডিয়া বা এসটিপিআই এবং বেসরকারি আইটি পার্কের মাধ্যমে নতুন প্রযুক্তি প্রতিভাদের আকর্ষণ করা হচ্ছে। এটা শহরটাকে তার ভারী শিল্পের পরিচয় থেকে বের করে আনছে। এই অর্থনৈতিক রূপান্তরটা খুবই গুরুত্বপূর্ণ। এটা দুর্গাপুরের তৃতীয় বা চতুর্থ পর্যায়ের রূপান্তর বলা যেতে পারে। ইস্পাত আর ভারী শিল্পের পাশাপাশি তথ্যপ্রযুক্তির মতো জ্ঞানভিত্তিক শিল্পের বিকাশ ঘটলে শহরটার অর্থনীতি আরও স্থিতিশীল হবে এবং ভবিষ্যতের জন্য তৈরি থাকবে। মানে সে আর একটা মাত্র শিল্পের ওপর নির্ভরশীল থাকবে না। একদম। তাহলে সংক্ষেপে বলতে গেলে দুর্গাপুরের রূপান্তরের 4টি স্পষ্ট ধাপ আমরা দেখলাম। একসময় ছিল এক দুর্ভেদ্য জঙ্গল আর ডাকাতের বিচরণভূমি। হ্যাঁ, সেখান থেকে হলো আধুনিক ভারতের শিল্পতীর্থ, তারপর সংকটের মুখোমুখি হয়ে উঠল এক অভিযোজন সক্ষম শিক্ষা ও পরিষেবা কেন্দ্র। এবং একদম এই শহরের গল্পটা আসলে পরিকল্পিত উন্নয়ন, সংকটের মুখে ঘুরে দাঁড়ানোর ক্ষমতা এবং সময়ের সাথে নিজেকে নতুন করে উদ্ভাবন করার একটা অসাধারণ কেস স্টাডি। এটা আমাদের দেখায় যে একটা শহরের পরিচয় পাথরে খোদাই করা কোনো লিপি নয়। এটা একটা বহমান নদীর মতো, যা সময়ের সাথে সাথে নিজের গতিপথ বদলে নেয়। আর এই বদলে নেওয়ার ক্ষমতাটাই তার টিকে থাকার আসল চাবিকাঠি। এই আলোচনার শেষে একটা প্রশ্ন কিন্তু মাথায় ঘুরছে। দুর্গাপুরের মতো একটি শহর যা তার পরিচয়কে বারবার নতুন করে তৈরি করেছে, তার পরবর্তী রূপান্তর কি হতে পারে? ভারী শিল্প এবং তথ্যপ্রযুক্তির পর ভবিষ্যতের দুর্গাপুর কি পরিবেশগত উদ্ভাবন, সবুজ শক্তি বা সম্পূর্ণ নতুন কোনো পরিচয়ের কেন্দ্র হয়ে উঠবে? উত্তরটা হয়তো সময়ে বলে দেবে।